ব্রিটিশ আসলো 1757 সালে। তার আগে 850 বছর এই জমিন পাক ভারত বাংলা শাসন করেছিল কারা? মুসলমানেরা। ঠিক না ঠিক? জোরে বলেন। এই রাজশাহীর শাহ মাকদুম রাহিমাহুল্লাহ, শাহজালাল খান জাহান শাহ পরান তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারা কিভাবে এই জমিনটাকে আবাদ করেছিলেন। মসজিদে নববীর ধারাবাহিকতায় সাহাবীদের আদলে তাবিদের অনুসরণে এই ভূখণ্ড পরিচালিত হচ্ছিল 850 বছর ধরে। একটি সংবিধান ছিল 850 বছর। কি ছিল? জোরে বলেন না কি ছিল? সংবিধান একটাই ছিল, আল কোরআন। কোরআন দিয়ে রাষ্ট্র চলতো, রাজপ্রাসাদ চলতো, আইন আদালত চলতো, প্রশাসন চলতো, সব কোরআন দিয়া। বন্ধুরা আমার, তারপর 1757 সালে পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই জমিন হাতছাড়া হয়ে গেল ব্রিটিশের হাতে। ব্রিটিশরা দখল করে ওরা সেই শরিয়া আইন, সে আল্লাহর আইন, কোরআনের সংবিধান সব চেঞ্জ করে নিজেদের তৈরি করা আইন দিয়ে, ব্রিটিশ ল দিয়ে এই জাতিকে, এই দেশকে শাসন করতে শুরু করল। তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলন, বালাকোটের ময়দানে রক্তক্ষয়ী যুদ্ধ হলো। সেই যুদ্ধে মুসলমানরা পরাজিত হলেন। তারপরে ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নেতৃত্বে আরেকটি যুদ্ধ হলো, সেখানেও পরাজিত হলেন। পুরা এই জগৎটা, এই জমিনটা ব্রিটিশদের হস্তগত হয়ে গেল। মাথা উঁচু করে দাঁড়াবার মতো নয়। একের পর এক যতটুকু আন্দোলন হলো, তারা তা অস্ত্র দিয়ে যেভাবে তা থামিয়ে দিতে লাগলো। প্রিয় ভাইরা আমার, অনেক রক্তের বিনিময়ে, প্রায় 1 লাখ মানুষের রক্তের বিনিময়ে ব্রিটিশ মুক্ত হলো এই জমিন। তার ভিতরে 69,000 মুসলমানদের রক্ত। ব্রিটিশকে তাড়াতে এই জমিনে মুসলমানদের রক্ত বেশি। এখনো যান দিল্লি, যান, গেট ইন্ডিয়াতে নাম লেখা আছে, মুসলমানদের নাম কত দেখে আসতে পারবেন। এসব রক্তের বিনিময়ে ব্রিটিশ মুক্ত হলো, এই দেশ ভাগ হলো। ব্রিটিশরা কারিগরি বুদ্ধি করে 2 ভাগ করে দিয়ে গেল, এক পাশে হিন্দুস্তান আর এক পাশে পাকিস্তান। আমরা বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে যুক্ত হলাম কেন? এদেশের আলেম ওলামারা সেই সময় তারা চিন্তা করলেন, পাকিস্তান যদি হয়, মোহাম্মদের জিন্নার সাথে আলোচনা হলো, তারা শরিয়া আইন দিয়ে দেশ চালাবেন, আল্লাহর আইন দিয়ে দেশ চালাবেন। এই পরিকল্পনায় তাদের সাথে এদেশের আলেম ওলামারা একমত হলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, 47 পরে 15-20 বছর চলে গেল, যখনই বলা হয় তখনই তারা বলতেন এখনো শিশু রাষ্ট্র। তারা শরিয়া আইন আনেন নাই, মন গড়া আইন আমেরিকার গোলামি করে চালাতে লাগলেন। আসলো 70 সালের নির্বাচন। সেই সময় যখন এদেশের একটি দল, পুরনো দল, সেই আমলের দল, বড় দল, বিগত ফ্যাসিস্ট আমল 16 বছর চালিয়ে গেলেন, তাদের সেই নেতা উনি বললেন, এদেশের আলেমদের সাথে কন্ট্যাক্ট করলেন, আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন থাকবে, চলবে না, শরিয়া আইনের বাইরে চলবে না। দলিল আছে, আজ পর্যন্ত লিখিত কন্ট্যাক্ট ছিল তার সাথে। কিন্তু 70 নির্বাচন জয়ী হলেন, ক্ষমতায় বসতে পারছেন না, পাকিস্তানিদের চাপে বসতে পারলেন না। শুরু হলো যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ হলো, দেশ ভাগ হলো। দেশ ভাগ হওয়ার পরে উনি যখন ছিলেন পাকিস্তানে, ছিলেন, দেশে ফিরে আসবেন, ফিরে আসার সময় ইন্দিরা গান্ধী তাকে লিখলেন, আপনি দিল্লি না হয়ে যাবেন না। মনোযোগ দিয়ে, কত 5 মিনিট, বেশি সময় লাগবে না। দিল্লি না হয়ে যাবেন না। উনি দিল্লি গেলেন, ইন্দিরা গান্ধী সেখানে একটা ছোট্ট চিরকুট লিখে দিলেন, 4 দফা মূলনীতি লিখে দিয়ে পকেটে চিরকুট ধরিয়ে বললেন, আপনার অতীতের কথা ভুলে যান, সব কথা ভুলে যান, আপনাদের স্বাধীন করতে আমি সর্বাত্মক ভূমিকা রেখেছি, অতএব আমার দেওয়া 4 দফা মূলনীতির বাইরে আপনি দেশ চালাতে পারবেন না। সেকুলার সংবিধান রচনা হবে, তারপরে দেশ চলবে। উনি চলে এলেন দেশে, সেই অতীতের কথা ভুলে গেলেন।
সেকুলার সংবিধান রচনা করা হলো, ধর্ম নিরপেক্ষ মতবাদের ভিত্তিতে সংবিধান রচিত হলো। 72 সংবিধান হলো ধর্ম নিরপেক্ষ সংবিধান, সেকুলার কনস্টিটিউশন তৈরি হলো। বন্ধুরা আমার, এরপরে তো আসেন উনি বিদায় হলেন। সেই সময় কত নির্যাতন নিষ্পেষণ, সেদিকে যাওয়ার দরকার নাই। এই প্রজন্ম সেটা দেখিনি, কিন্তু বিগত দিনই দেখে ফেলেছেন, আর দেখার দরকার নাই। কি বলেন, ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, তারপরে যারা এলেন, এক সময় এসে একজন রাষ্ট্রধর্ম ইসলাম নাম লেখালেন, কিন্তু কর্মে কোনো ইসলাম বলতে কিছুই পাওয়া যায় নাই। ঠিক না ঠিক? আজ পর্যন্ত শরিয়া আইন নাই। শরিয়া আইন আর এলো না। মানব রচিত আইন, তাগুতি আইন, শয়তানের আইন, সেকুলার সংবিধান আপনার আমার মাথার পরে আছে না নাই? জরিমানা আছে না নাই? জাতি গঠনের মূল জায়গা কোথায়? মূল জায়গা তো কনস্টিটিউশন। সেই জায়গায় সেকুলারিজমের বীজ বপন করে রাখা হয়েছে। এই যে বিশাল বিপ্লব করলেন, 24-এর বিপ্লব, গণ অভ্যুত্থান বলেন, যেটাই বলেন, 2000 বাচ্চাদের আবু সাইদ মুগ্ধর রক্তের বিনিময়ে দেশের স্বাদ পেলেন, সেকুলারকে বিদায় করলেন। আমরা ভাবছিলাম কমপক্ষে আমরা এখন ভালো থাকবো। যারা আসছেন অন্তর্বর্তী সরকার, তাদেরকে সাধুবাদ জানালাম সবাই। কিন্তু ইদানিং দেখেছেন, এক সপ্তাহ থেকে নিউজ দেখেন, এই জমিনে, এই বাংলার মাটিতে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ভারত থেকে নায়িকা গায়িকা বিভিন্ন লোক আসে, ভিসার সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর যে কোনো রাষ্ট্রে মানুষ বাংলাদেশে আসছে, কোনো বাধা নাই। ডাক্তার জাকির নায়কের ভিসা নাই। এই কথা বলেন, আরো জোরে বলেন। কেন জাকির নায়কের ভিসা হবে না? কেন কেন দেওয়া হবে না? কারা দিবে না? তাহলে এই সরকার, এরা কারা? প্রথম বলেছিল 1 মাসের ভিসা দেওয়া হবে, তারপরে কার ইশারায় ভিসা বন্ধ হয়েছে? ডক্টর জাকির নায়েক পৃথিবীর সেরা ইসলামিক স্কলার, যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়েছেন, সেই মানুষটি বাংলার মাটিতে আসবে। হাজার হাজার ওলিয়া উলিয়ার মাটি, লক্ষ লক্ষ মসজিদের মাটি, 50 লক্ষ আলেমের ঘাঁটি, বাংলার মাটিতে তাকে আসতে দেওয়া হবে না। যারা বাধা দিয়েছে, মুসলমান নামের কলঙ্ক, কুলাঙ্কর, ভারতের তাবেদার, ইন্ডিয়ার গোলামের বাচ্চা গোলাম। আমার ভাই বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ওদের তাবেদারি কিন্তু বন্ধ হয়নি, হয়েছে। এখনো শিরায় শিরায় অন্ধেরে অন্ধেরে ফ্যাসিবাদ বসে আছে। উপদেষ্টাদের ভিতরে অনেকেই তাদের গোলামি চাটুকারিতায় ব্যস্ত আছে। কথা বলেন, ঠিক না ঠিক? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি আলোচনা করব যদি বলি, আপনারা জানি না আমার কথাই একমত হবেন কি। আমার কথাগুলো কিন্তু একটু উল্টা লাগতে পারে। আমি জীবনে অন্যায় অনিয়মকে কখনো মেনে নিতে পারি নাই। আমার ভাই ও বন্ধুরা, আজকে প্রাইমারি, এই সরকার প্রাইমারি এডুকেশন, রেজিস্টার্ড প্রাইমারি সবগুলো সরকারিকরণ, জাতীয়করণ করে সবগুলো কমপ্লিট করে দিয়েছে। খোঁজ নেন, ইবতেদায়ী মাদ্রাসাগুলো 40 বছর ধরে ভোগান্তিতে আছে। 40 বছর ধরে 1700 ইবতেদায়ী মাদ্রাসা মাত্র কয় পয়সা করে ভাতা দেয়। তাদেরকে জাতীয়করণের জন্য প্রথমত তিনি সিগনেচার করেছেন, কিন্তু এখনো ঝুলিয়ে রেখেছেন। কেন? মাদ্রাসা এডুকেশনের সাথে বৈষম্য কেন? ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ কেন করা হয় না? মাদ্রাসা এডুকেশনকে এত দূরে ছেড়ে দিচ্ছে কারা? এখানে সব ট্রান্সজেন্ডারের লোকজন বসে আছে, উপদেষ্টাদের ভিতরে নাস্তিকদের গোলাম বসে আছে, রামদের বাচ্চারা বসে আছে,
মাদ্রাসা শিক্ষার ওই ফাইলকে বন্ধ করে গেছে। আমরা বলতে চাই এই মাদ্রাসা শিক্ষার ফাইল বন্ধ থাকবে না, কোরআনের প্রতিষ্ঠানের স্বীকৃতি দিতেই হবে। কারা কারা চাই তো হাত তুলে দেখায়। সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই।